তিহান ভাই, আপনি বাইরে যান না, আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনো রকম পেঁচিয়ে দু হাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনোরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি ওপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো পর্যন্ত না। তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতা খুলে পা তুলতে তুলতে বলল, তো তুই পর না শাড়ি, আমি বারণ করেছি। তোহা চোখ জোড়া সংকুচিত করে তাকালো। অনুরোধের স্বরে মিনমিনিয়ে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে, শুধু আমিই বাকি। তিহান তার কথা তোয়াক্কা করলো না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির ওপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখতে হো, ডোন্ট ডিস্টার্ব মি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুম ফাঁকা নেই? বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা, কেমন গা গিজগিজ করছে। তার ওপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবে। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটাই খালি আছে, ঘুমাতে দে ব্যাস। তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমতো শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই, তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল। ভাবলো তার মানে উনি এখনই ঘরে ঘুমাবেন। তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না? অতপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পর, আপনি এখন ঘুমাবেন? তিহান তাকালো না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতেই বলল, সারাদিন অনেক খেটেছি। তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে, ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না। আর এই মেয়ে লোকে মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই। তুই সেজেগুজে যা তো, কানের সামনে অহেতুক চ্যানচ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবলো, এই চ্যানচ্যান কথাটার মানে কি? ওনার ভান্ডারের যত সব উদ্ভট কথাবার্তার উৎপত্তি। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাদো কাদো হয়ে এলো তোহা চেহারা। তবে পানি বের হলো না, কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে, কাজল লেপটে যাবে, অতপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র দৃঢ় ভাব। তিহান কোনো কথা বলল না, তবে পর মুহূর্তেই বাম কাত হয়ে ফিরে শুল। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরট কণ্ঠে সাবধানী বানিয়ে সমেত বলল, ঘুরে শুয়েছি। আর একটাও কথা যদি বলিস একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম। তোহা আতকে উঠল। হৃৎপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবলো ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডই না হবে। আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিক ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখলো। মনোযোগ দিয়ে কুচি করছে, তখনই দরজার শব্দ, খটখট শব্দ হলো। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, আর কতক্ষণ লাগবে তোর? তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস? তোহা দ্রুত কুচিটা গুজে নিল, গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয় জলদি, নিশাকে তো তুই মেহেদি পরিয়ে দিবি, ও অপেক্ষা করছে। হ্যাঁ আসছি, যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর। তবে তার খালামণির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা কই গেল রে স্বর্ণা? কই থেকে কই সাথে সাথে থাকবে, নিশ্চয় বাইরে বেরিয়েছে। আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনাগুলো পরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে। বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল। মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল। সেই যেহেতু বউ, তাই ওকে এটা মানাবে। কিন্তু বিকেলের দিকে যখন গহনা আনা হলো, তখন এক দেখাতেই সেটা প্রচন্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে। নিশার মতো অত বেশি ভারী ফুলের নয়, নর্মাল হলেই চলবে, কিন্তু তবুও তার লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোত্থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে। সাথে একটা বেলি ফুলের গাছরাও এনেছে। সেটার তীব্র সুঘ্রাণে রুমে ভরে গিয়েছে, সুবাসিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোপায় বেলি ফুলের গাজরাটা পড়েছে। তখনই তিহান সশব্দে বিছানা থেকে নেমে
গেল। তোহার দিকে এগিয়ে আসতেই সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি শব্দ করিনি তো, আপনি ঘুমান না। তিহান উত্তর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজছিল, কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভ্রুকুচকে তাকালো। তিহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কি করতে চাচ্ছে? বাকিটা ভাববার আগে তিহান তার শাড়ির আঁচল টেনে দিল। কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উত্তপ্ত কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন চরম অশুভ হচ্ছিস। এমন অভদ্রের মতো শাড়ি পরেছিস কেন? তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার। কাঁদো কাঁদো ভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমি লাগিয়ে নিতাম তিহান ভাই। তিহান তার কথাটা গায়ে নিল না, মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। অদ্ভুত হলেও সত্যি তার আঙুলগুলো একবারের জন্য ভুল করে হলেও তোহার কোমরে স্পর্শ করেনি। খুব সন্তর্পণে সাবধানতাই তার স্পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাত সরা। তিহানের রাজভারী কণ্ঠের এহেন আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনো রকম হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে, কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালে একজোড়া পলকবিহীন চক্ষু যুগলে নিস্তব্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখ জোড়ায় একরাশ মুগ্ধতায় সে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তোহার, একদম সাহস নেই। তিহান তার খোপায় গাজরাটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল। অতঃপর সরে গিয়ে ফের শুয়ে পড়তেই উদ্যত হলো। তোহা একটু সাহস করে বলল, আপনাকে খালামণি খুঁজছিল। ভেরি গুড, এখন যা, বের হতো রুম থেকে। তোহার ঘাটল না, তার রুম থেকে তাকে বের হতে বলছে, তাও আবার কি তেজ। চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে। একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, তিহান ভাই। উত্তরে তিহান এক নজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, তিহুরে, আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি, নয়তো বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গানে দুইটা চড়ে লাল করে দিতাম আমি। তিহানের কথাগুলো তার কানে থেকে 200 মাইল দূর দিয়ে চলে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে, লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্ত ব্যবধানে তার অচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই ভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? তবে দেখলেন কি করে আমার শাড়ি সরে গিয়েছে? তুই আসলে এত বোকা তিহু, নাকি ভান করিস? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড়সড় আয়না লাগানো আছে? সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা, তো উল্টো দিকে সবকিছু আয়নায় দেখতে পাওয়া কি কোনো অত্যাধিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে? পরের দিন সকালে পুরো বাড়ির আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ আর মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিং এ যাবে। রীতি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ারই নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ, দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহামাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না, সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে গিয়ে উঠে পড়ল। কিন্তু হৃদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কি রে, ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন, উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্রের গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাবজাদির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, হৃদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি, এমনিতেই এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। হৃদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে নড়তেও ভুলে গেল।
রিদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিং এ এক হাত দিয়ে চেপে দিয়ে অত্যন্ত রাগী গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে ওঠে, কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রর পাশের সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথে শুভ্রের শরীরে সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য হৃদি স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্তও নষ্ট করলো না, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দুই হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নিরাপত্তা বিরাজ করছে। কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদের দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে। শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়টা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রর গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ও ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্ত গলায় বলল, ক্যান ইউ জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানো সুরে অভিযোগ করলো, তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্র চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। এই বলেই নেহা এক প্রকার জোর করে শুভ্রর হাত ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচন্ড বিরক্ত হচ্ছে, কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ধরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশ পথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছনে দাঁড়িয়ে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমার সাথে। সবাই ভেতরে যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দু হাতে কেনাকাটা করলেও হৃদি এক পাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়া ভরা কণ্ঠে বললেন, রিদি, তুই ওভাবে চুপচাপ দাঁড়িয়ে কেন? সবাই তো যার যার মতো মন মতো কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নিয়ে। রিদি কোনো মতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো, আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে আর নতুন কিছুর প্রয়োজন নেই আমার। রিদির এমন স্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি, কিছু লাগবে না মানে? শপিং এ এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বাইনাকা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না? তোর হয়েছেটা কি সত্যি করে বলতো? হৃদি সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার কিছু লাগবে না, আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে এগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেন তো। এই বলেই হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার। এই আলোক উজ্জ্বল শপিং মলে হাসাহাসি মানুষের ভিড় সবাই যেন বিষের মতো লাগছে তার কাছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাঁচের দেয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে কেন পেলাম না তাকে? কেন কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমল চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল, যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল।
হঠাৎ করে দিদির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটি নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে দিদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তার জন্যই তৈরি। কিন্তু পরক্ষণে একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না, এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে, লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। রীতি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটার দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্য চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দিদির ওপর। সে খেয়াল করলো দিদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সে শাড়িটি দেখলো। হৃদির চোখের সে তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে ওভাবে তৃষ্ণান্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারীকে এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বলে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম, তবে হ্যাঁ, শাড়িটি আসলেই সুন্দর। কথাটা বলে হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট।